আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জিএসটি কেমিস্ট্রি ফ্রি ক্লাসের দ্বিতীয় ক্লাস করব। আজকের ক্লাসে আমরা তড়িৎ রসায়ন নিয়ে কথা বলবো। এই চ্যাপ্টারে যা কিছু পড়াবো ইনশাল্লাহ এর বাইরে থেকে কোনো প্রশ্নই তোমাদের আসবে না। ক্লাসটা ভালো করে করবা, নোটটা যা থাকবে এই জিনিসগুলো শুধু প্র্যাকটিস করে যেও, ইনশাল্লাহ তুমি এখান থেকে সবই কমন পাবা। তো এই অধ্যায়ে দেখো আমাদের মেইনলি আলোচনা করা হয় দুইটা জিনিস নিয়ে, একটা হচ্ছে তোমার গ্যালভানিক কোষ নিয়ে আর একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ নিয়ে। মেইনলি এই দুইটা কোন ধরনের শক্তিকে কোন ধরনের শক্তিতে রূপান্তর করে এইটা নিয়ে আমাদের কনফিউশন হয়। এই জন্য দেখো এইভাবে পড়তে পারো, এটা গ্যারাত অথবা ততরা যে কোনো একটা পড়বা। গ্যাতে হচ্ছে গ্যালভানিক কোষ, রতে হচ্ছে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করবে। ততরা দিয়ে যদি পড়ো তড়িৎ বিশ্লেষ্য কোষ তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করতেছে এটা। এরপরে যেটা আমরা যদি পড়ি পরিবাহী ভাগ, পরিবাহী পদার্থ কারা, অপরিবাহী পদার্থ কারা। মেইনলি তড়িৎ পরিবাহী পদার্থ কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী, আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য বা আয়নিক পরিবাহী, তাই না? যেটা আয়নিক পরিবাহী কি কি বললাম, দুইটা, একটা হচ্ছে একটা তোমার ধাতব পরিবাহী আর একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী। ইলেকট্রনীয় বলতেছি, ইলেকট্রোলাইটিক বা তড়িৎ বিশ্লেষ্য বা আয়নিক পরিবাহী। প্রথম কথা, এদের তড়িৎ পরিবহনের মাধ্যম কি? ধাতব পরিবাহীতে তড়িৎ পরিবহন হয় ইলেকট্রনের মাধ্যমে, আর আয়নিক এখানে তোমার কিসের মাধ্যমে হবে? আয়নের মাধ্যমে। তাহলে যদি বলা হয় সোডিয়াম ক্লোরাইড এর তড়িৎ বিশ্লেষণ হবে কিভাবে? আয়নের মাধ্যমে। এই যে ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী, এইটা আবার তিন প্রকার: সুপরিবাহী, অর্ধপরিবাহী, সুপার কন্ডাক্টর। এটা আবার কয় প্রকার? তিন প্রকার: সুপরিবাহী, অর্ধ, আরেকটা হচ্ছে সুপার কন্ডাক্টর। নিচে আছে। তাহলে সুপরিবাহী কারা? সকল ধাতুগুলা, সুপরিবাহী ধাতুগুলা। অর্ধপরিবাহীর এক্সাম্পলটা বেশি ইম্পর্টেন্ট, সিলিকন, জার্মেনিয়াম। সুপার কন্ডাক্টর দেখো এখানে সুপার কন্ডাক্টর দুইটা, একটা নিউমিনিয়াম, জার্মেনিয়াম, এর সন্ধি তাপমাত্রা পড়তে হবে, আর ইট্রিবিয়াম, বেরিয়াম, কিউপ্রাস অক্সাইড, এটা সন্ধি তাপমাত্রা পড়তে হবে। টিসি মানে সন্ধি তাপমাত্রা বা সংকট তাপমাত্রা, এটা। আর যেটা ছিল আমাদের তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, এই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী আবার তিন প্রকার: সবল তড়িৎ বিশ্লেষ্য, সবল অ্যাসিড, সবল ক্ষার, সবল অ্যাসিড ক্ষারের লবণ। সবল অ্যাসিড, সবল ক্ষার, সবল অ্যাসিড ক্ষারের লবণগুলা, এগুলো মনে রাখা খুব কঠিন না। আর মৃদুগুলা একইভাবে, মৃদু অ্যাসিড, মৃদু ক্ষার, মৃদু ক্ষারের লবণগুলা। তড়িৎ অবিশ্লেষ্য কারা? চিনি, অ্যালকোহল, তরল হাইড্রোকার্বন, কার্বন টেট্রাক্লোরাইড, অনেক কিছু বলা যায় কিন্তু। কার্বন টেট্রাক্লোরাইড বলা যায়, তারপরে ক্লোরোফর্ম বলতে পারো, রাবার বলতে পারো, কাঠ বলতে পারো, অনেক কিছুই বলা যায় এখানে। ও হ্যাঁ, এখানে একটা কথা একটু বলা হয়নি, এই ধাতব বা আয়নিক পরিবাহী এখানে কোন একটাতে কিন্তু কুলম্বের সূত্র ইউজ হয় আর একটাতে কুলম্বের সূত্র ইউজ হয় না। যেটা ধাতব পরিবাহী বা ইলেকট্রনিক পরিবাহী, এসি তড়িতের কথা আসে, তার মানে এখানে মনে রাখবে এখানে কুলম্বের সূত্র ইউজ হয়। আর এখানে মেইনলি ফ্যারাডের ল বা ফ্যারাডের সূত্র এই জায়গায় বেশি ইউজ করা হয়। টেম্পারেচার বৃদ্ধি পাইলে এখানে যদি তুমি টেম্পারেচার বাড়াও তাহলে এটার পরিবহন ক্ষমতাটা বাড়ে, পরিবহন ক্ষমতা বাড়ে। আর এখানে পরিবহন ক্ষমতা তাহলে কি হবে? পরিবহন ক্ষমতা কমবে। আচ্ছা, এবার এখানে তিনটা জিনিস, একটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা কি দ্বারা প্রকাশ করা হয়, মোলার পরিবাহিতা কি দ্বারা প্রকাশ করা হয়, তুল্য পরিবাহিতা কি দ্বারা প্রকাশ করা হয় এবং এর এককগুলা। আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা, ল্যামডা, মিউ, সিরিয়ালি। ত ম একদম কিন্তু সিরিয়ালি আছে অ্যালফাবেট অনুসারে। তাহলে এর একক কি? আপেক্ষিক পরিবাহিতার সূত্র দরকার নাই, ওহম পার মিটার, পার ওহম পার সেন্টিমিটার। এসে এককে সিমেন্স পার মিটার। কারণ আমরা চলতইতে জানি এক সিমেন্স মানে কিন্তু এক অন পার ওহম। তুল্য পরিবাহিতা পার ওহম সেন্টিমিটার স্কয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট থাকবে, আর এখানে পার ওহম সেন্টিমিটার স্কয়ার পার মোল আসবে এখানে। ফ্যারাডের সূত্র কিন্তু আমরা জানি দুইটা,
ফ্যারাডের সূত্র কয়টা? দুইটা। প্রথম সূত্র কি? প্রথম সূত্র নিয়ে এমনি আমি ডিটেইলস পরে আলোচনা করছি এখানে। তারপর আমি এখানে যদি বলি ফ্যারাডের সূত্র হচ্ছে দুইটা। প্রথম সূত্র হচ্ছে W সমানুপাতিক কি? Q। মানে দ্রবণে বা গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত করা হবে তখন বিয়োজনের পরিমাণ তথা ইলেকট্রন দ্রবীভূত বা জমাকৃত পদার্থের পরিমাণ বিদ্যুতের সমানুপাতিক, মানে W সমানুপাতিক IT। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি W সমান ZQ, বা বলতে পারি কি ZIT। Z সমান হচ্ছে আবার M/FE, তাহলে FE IT। এই টোটাল সূত্র। Z হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, Z হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক, Z হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে এটা আমাদের দরকার। দ্বিতীয় সূত্রটা হচ্ছে W সমানুপাতিক Z, মানে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে একই পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত করা হয় তবে বিভিন্ন তড়িৎ দ্বারা সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের ভরের পরিমাণ তার যান্ত্রিক তুল্যাঙ্কের সমানুপাতিক। যান্ত্রিক তুল্যাঙ্কের সমানুপাতিক। আচ্ছা, এটা একটা তড়িৎ রাসায়নিক কোষ। এই কোষের বেসিকটা আমি এখানে তোমাদের দেখাচ্ছি। মূলত এটা হচ্ছে অ্যানোড। তড়িৎ রাসায়নিক কোষের অ্যানোড কিন্তু আমরা এখানে বলি পজিটিভ, আর এটা ক্যাথোড হচ্ছে নেগেটিভ। ব্যাটারি মনে করতে পারো। এখানে তড়িৎ বিশ্লেষ্য কোষে তড়িৎ প্রবাহিত হয় কার মাধ্যমে? তড়িৎ বিশ্লেষ্য কোষে তড়িৎ প্রবাহিত হয় আয়নের মাধ্যমে, আমরা দেখছি, সেটা আবার এখানে লেখা হয়েছে। দেখো, অ্যানোডে সাধারণত আমরা জানি জারণ। জারণ মানে ইলেকট্রন ছাড়ন। ক্যাথোডে হয় বিজারণ। তাহলে আমরা জারণটা পরিমাণ কত রসায়নের ডিটেইলস পড়াবো। মনে রাখতে হবে এভাবে, জারণ মানে হচ্ছে জারণ মান বৃদ্ধি। দেখো, সোডিয়াম প্লাস ছিল, প্লাস থেকে 0 হয়েছে, জারণ মান কি হ্রাস পাইছে না? এখানে এখানে প্লাস 1 ছিল, সেখান থেকে 0 আসছে, তাহলে তো জারণ মান হ্রাস পাইছে, তার মানে বিজারণ হয়েছে। তাহলে ক্যাথোডে বিজারণ। অ্যানোডে দেখো -1, সেখান থেকে 0 বৃদ্ধি পাইছে না, তার মানে এটা জারণ হয়েছে। তাই অ্যানোডে জারণ হয়, ক্যাথোডে বিজারণ হয়, এটা মাথায় রাখতে হবে। এটা আমি একটু আগেই বললাম তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি জিনিস। এখানে বিশেষ করে হাইড্রোজেন আর কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটা একটু কষ্ট করে মুখস্থ করে ফেলতে হবে। অবশ্যই এই দুইটা একটু কষ্ট করে মুখস্থ করে ফেলতে হবে, আসতে পারে। আচ্ছা, n মানে হচ্ছে মোল সংখ্যা। মোল সংখ্যার যতগুলা সূত্র আছে সবগুলো এখানে কিন্তু আমরা ইউজ করতে পারি, এজন্য ওটা একটু মাথায় রাখতে হবে। এখন ওই মোল সংখ্যা বাদ দিয়ে আমরা আবারও বলতে পারি ওইটা হচ্ছে কয়টা ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে সেটা। তো সেটা আমরা কি করে হিসাব করবো? দেখো, এখানে এই কয়েকটা বিক্রিয়া পড়লেই হয়। যেমন ক্লোরিন থেকে যখন তুমি ক্লোরিন গ্যাস তৈরি করতেছো তখন 2টা ইলেকট্রন স্থানান্তরিত হবে। হাইড্রোজেন থেকে যখন H2 আসবে, অক্সিজেন থেকে যখন অক্সিজেন গ্যাস তৈরি হবে তখন 4টা ইলেকট্রন, মানে পানি থেকে 4টা এভাবে। আচ্ছা, 1 ফ্যারাডে মানে 96,500 কুলম্ব, অথবা আমরা কি জানি 96,473, অপশনে যেটা পাও 96,473 কুলম্ব যেটা থাকবে। এই 1 ফ্যারাডে মানে কত ভাবে কি লেখা যায় দেখো। Q সমান NeF ছিল, তার মানে 1 মোল ইলেকট্রনের চার্জ। 1 ফ্যারাডে মানে 1 মোল ইলেকট্রনের চার্জ। 1 মোল মানে কত? অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জটা তুমি এখানে গুণ করে দাও, গুণ করে দিলেই 96,500। এবার এখানে ম্যাথমেটিক্যাল টার্ম, এটা একটু খেয়াল করো। 1 ফ্যারাডে বিদ্যুৎ দ্বারা একটা ধাতুর আয়ন ক্যাথোডে অধিক পরিমাণ সঞ্চিত হয়, অ্যানোড ছেড়ে চলে যাবে। আর যদি সঞ্চিত হওয়ার কথা বলা হয়, কোথায় গিয়ে সঞ্চিত হবে? মাথায় রাখতে হবে আমাদের, সঞ্চিত হবে ক্যাথোডে গিয়ে। ক্যাথোডে গিয়ে সঞ্চিত হয়। আচ্ছা, তাহলে এখানে কি বলছে যে কোন ধাতুর আয়নে সবথেকে বেশি সঞ্চিত হবে? দেখো, আমরা সূত্রটা বলছি Q সমান NeF। এই জায়গায় 1 ফ্যারাডে বলছে, তার মানে F এর মান সেম। ইলেকট্রনের কথা এখানে আমাকে দেখতে হবে, মোল সংখ্যার কথা বলা হয় নাই, মোল সংখ্যা সেম। তাহলে Q এর সাথে E এর সম্পর্কটা দেখতেছি আমরা কি? সমানুপাতিক। যার E মানে
ইলেকট্রন আদান প্রদানেরটা বেশি, যার ইলেকট্রন আদান প্রদানটা বেশি সেইটাই হবে আমার বেশি সঞ্চয়। তো এখন জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারে আমরা জানি, অ্যালুমিনিয়াম 3টা পারে, পটাশিয়াম 1 এর যোজনী 1 একটাই পারে, ক্যালসিয়াম 2। তো দেখো এখানে অ্যালুমিনিয়ামের সর্বোচ্চ 3টা, অ্যালুমিনিয়ামের সর্বোচ্চ 3টা, যেহেতু এর সর্বোচ্চ 3টা তার মানে আমরা এখান থেকে বললাম এই অ্যালুমিনিয়ামটাই সর্বোচ্চ ক্যাথোডে সঞ্চিত হবে। এছাড়া এই টাইপের ম্যাথ থাকতে পারে, এরকম বলতে পারে যে 18 গ্রাম অ্যালুমিনিয়াম সঞ্চিত করতে প্রয়োজনীয় বিদ্যুৎ কত। তো তুমি সূত্র একটাই লিখবা, কিউ সমান এনইএফ, এন সমান এখন কি ডাব্লিউ বাই এন, ই ইন্টু এফ। দেখো ডাব্লিউর মান দিয়েই দিছে 18, আণবিক ভর কত অ্যালুমিনিয়ামের 27, অ্যালুমিনিয়াম কয়টা ইলেকট্রন স্থানান্তরিত করে 3টা, ইন্টু এফ। 3 বাই 27, 9 দুগুণ 18, 2 ফ্যারাডে। এখানে 2 ফ্যারাডে বিদ্যুৎ সে সঞ্চিত করবে। ক্যাথোডে 1 মোল হাইড্রোজেন গ্যাস, ক্যাথোডে এন এর মান দেওয়া আছে, হাইড্রোজেন গ্যাস তৈরি করতে গেলে কি পরিমাণে বিদ্যুৎ প্রয়োজন। তা হাইড্রোজেন গ্যাস তৈরি করতে গেলে দেখো আমাদের কয়টা ইলেকট্রন ছিল, এখানে একটু আগে দেখাইছি না, হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস তৈরি করতে গেলে 2টা ইলেকট্রন স্থানান্তরিত হবে, ই এর মান হচ্ছে 2, ই এর মান 2। তাহলে কিউ সমান তুমি এনইএফ সূত্র ইউজ করো, এন এর মান কত 1, ই এর মান কত 2, ই এর মান 2, তাহলে 2 ফ্যারাডে আসতেছে। আচ্ছা এবার আসে পাশে একটা 3 যোজি, তার মানে ই এর মান 3 বলতেছে, 3 যোজি। লবণের জলীয় দ্রবণে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 965 সেকেন্ড ধরে যাবত চালনা করলে ক্যাথোডে কত গ্রাম ধাতু জমা হবে। দেখো এগুলো করার জন্য কিন্তু ক্যালকুলেটর প্রয়োজন না, এমন ভাবে ম্যাথ গুলো তোমার দিবে, একটু যদি ক্যালকুলেশন করো তাহলে হয়ে যাবে। দেখো মানগুলো আমরা যদি বসাই, এম এর মান 27, আই এর মান কত দিচ্ছে 10 দিচ্ছে, সময় দিছে হচ্ছে 965, 965 দিছে মূলত তুমি যেন কাটাকাটি করতে পারো সেটার জন্য। ফ্যারাডে মানে আমরা জানি 96,500, ই এর মান কত 3, তাহলে 3 9 27, 1 শূন্য 1 শূন্য কাটলাম, 965 কে 9 6 5 শূন্য দিয়ে কাটলে আমরা পাবো 10, তাই 9/10 মানে কত 0.9 এত গ্রাম। তাহলে ডাব্লিউ বের করতে বলতে পারবে। আচ্ছা এবার খেয়াল করো, ক্রোমিয়াম সালফেটের দ্রবণে এত অ্যাম্পিয়ার বিদ্যুৎ 2 ঘন্টা যাবত চালনা করার ক্যাথোডে এত পরিমাণ ক্রোমিয়াম জমা হয়, ক্রোমিয়ামের চার্জ কত। এখানে তুমি যদি একটু বুদ্ধি করে এই স্থানান্তরিত বা ক্রোমিয়ামের যোজনী বা চার্জ কত হয় এগুলো মনে রাখতে পারলে আলাদা করে কিন্তু তোমার আর বের করতে হচ্ছে না। ক্রোমিয়ামের চার্জ কত 3+ জানি না আমরা, তাহলে এখানে 3+ দিবা, ম্যাক্সিমাম ক্ষেত্রে মিলে যায়। আর এটা তুমি ক্যালকুলেটর ছাড়া কখনোই করতে পারবে না, অনেক টাইম লাগবে, কারণ দশমিকের বিষয় আছে এখানে। আচ্ছা জিঙ্ক সালফেট দ্রবণে, এখানে দেখো জিঙ্ক সালফেট দ্রবণে মধ্য এত অ্যাম্পিয়ার বিদ্যুৎ কতক্ষণ চালনা করলে সময় বের করতে বলছে, এত গ্রাম জিঙ্ক জমা হবে, টি বের করতে বলছে। কিউ সমান এনইএফ, এন সমান ডাব্লিউ বাই এম, যেহেতু ভরের কথা বলা আছে এখানে তাহলে আমরা ডাব্লিউ বাই এমই তো নিব নাকি, অবশ্যই ডাব্লিউ বাই এম নিব। দেন এখান থেকে টি বের করতে হবে, তাহলে এই সূত্র রিলেটেড ভর বের করবা, তারপরে চার্জ বের করতে বলতে পারে, সময় বের করতে বলতে পারে, বিশেষ করে ভরটা বেশি আসে, সময়টা খুব একটা আসে না, সময়টা খুব একটা আসে না। তাহলে যেটাই দেওয়া থাকুক না কেন তুমি জাস্ট এই সূত্রগুলো অ্যাপ্লাই করলে সবই এখান থেকে তুমি বের করতে পারবা। যেমন এখান থেকে তোমার ছোট ছোট আরো কিছু প্রশ্ন দিতে পারে, যেমন আমি যদি এখানে একটু বলি, এরকম বলা হলো কপার সালফেট দ্রবণে 1 ফ্যারাডে চার্জ দ্বারা কতটুকু কপার জমা হবে, কতটুকু কপার সঞ্চিত হবে এটা বললো। যখন এটা বলবে তুমি তখন কি করবা, ডাব্লিউ সমান কি ছিল, এখানে কোনটা করবা, ডাব্লিউ সমান এনইএফ, এন তো বলা নাই, জাস্ট ইএফ দিবা, ই কত
এখানে কিন্তু W সমান EF না, তো Q সমান ছিল NEF। W সমান আমরা দেখছি MIT/FE, এটা দেখেছি। এখন এইটা করার দরকার নাই। কেন দরকার নাই? এই টাইপের ম্যাথ যখনই আসবে তখন তুমি কি করবা, জেড কিন্তু W সমান জেড কিউ একটা সূত্র দেখেছি না, কিউ এর মান কিন্তু 1 ফ্যারাডে, জেড মানে হচ্ছে M/FE, M/FE ছিল না, FE ইনটু কিউ। দেখো কিউ যেহেতু ফ্যারাডে দেওয়া আছে এখানে এফ দেওয়া লাগবে না, কিউ যেহেতু ফ্যারাডে দেওয়া আছে এর জন্য এফ দেওয়া লাগবে না। তাহলে এখানে জাস্ট M/E ইনটু এখানে আমরা কিউ দিলাম। তাহলে এম এর মান কিন্তু কপারে জানি আমরা 63.5 ডিভাইডেড বাই 2 ইনটু কিউ এর মান 1 বলতেছে। তাহলে এটা হচ্ছে তোমার 31.75 গ্রাম। তাহলে এরকম সহজ সহজ ম্যাথ কিন্তু থাকবে। এছাড়া তোমার জাস্ট সিম্পল কোশ্চেনও থাকতে পারে। সিম্পল কোশ্চেন বলতে কিউ সমান আইটি আর এইচ সূত্রের ম্যাথ, সময় দেওয়া থাকবে, তড়িৎ প্রবাহ দেওয়া থাকবে, তোমাকে বের করতে বলবে। সময় তড়িৎ প্রবাহ দেওয়া থাকলে তোমাকে জাস্ট চার্জ বের করতে বলবে। এই টাইপের ম্যাথমেটিক্যাল টার্ম থাকে। আচ্ছা, এবার আসো চার্জ মুক্ত হওয়ার প্রবণতা। তার আগে তড়িৎ রসায়নের সক্রিয় সিরিজটা একটু দেখতে হবে। লি কে কে না ম্যাকাইবার এলো যেন, কেমনে ফিরে কাঁদলে কিভাবে, নীল সোনা পাবে হাই, তারপরে এই হাইড্রোজেনের নিচে যেগুলো আছে এগুলো কিন্তু বলে দিলাম কিভাবে মনে রাখবা, অনেকে অনেক ছন্দ দিয়ে মনে রাখছো। এবার একটু দেখো, পানি থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে কয়েকজন, সবাই পারে না। পানি থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে উপর থেকে সোডিয়াম পর্যন্ত, এরপরে উপর থেকে ক্যাডমিয়াম পর্যন্ত জলীয় বাষ্প থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে। এভাবে সিরিয়ালি পড়বে, এই জন্য সক্রিয় সিরিজের ছন্দ দিয়ে মনে রাখাটা খুবই দরকার। আর উপর থেকে লেড পর্যন্ত মানে হাইড্রোজেনের উপর পর্যন্ত হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে, কিন্তু হাইড্রোজেনের নিচে যারা আছে তারা কখনো হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে না। এগুলোর মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এটা, যে কারা হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে না, যারা হাইড্রোজেনের নিচে অবস্থান করতেছে। এখানে প্লাটিনাম কিন্তু থাকে, এই গোল্ডের আগে প্লাটিনাম, গোল্ডের আগে প্লাটিনাম, এরা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না। তার মানে হাইড্রোজেনের নিচে যারা আছে তারা কিন্তু হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারতেছে না, হাইড্রোজেনের উপরে যারা আছে তারা হাইড্রোজেনকে সরাই দিয়ে তার জায়গাটা দখল করে নিতে পারতেছে। এখন এই শক্ত সিরিজ, এটা তো পজিটিভ আয়নের উপর থেকে নিচে যাদের অবস্থান যত নিচে সে সবার আগে দ্রবণে চার্জ মুক্ত হবে। পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন সবার ক্ষেত্রে সেম। তাই চার্জ মুক্ত হওয়ার যদি প্রবণতা বলে কি আগে চার্জ মুক্ত হবে, তাহলে কি করতে হবে, সক্রিয় সিরিজে যে বেশি নিচে অবস্থিত সে আগে চার্জ মুক্ত হবে। যেমন এখানে যদি বলো সোডিয়াম সবার আগে চার্জ মুক্ত হবে, আর নেগেটিভ আয়নের ক্ষেত্রে কিভাবে মনে রাখি, নাসা কবে আইলো হয়, কি বললাম, নাসা কবে আইলো হাই। তো দেখো, না থেকে হচ্ছে নাইট্রেট, সাথে সালফেট, অ থেকে ক্লোরাইড, আর আয়ো থেকে আয়োডাইড, আর ওএইচ আয়ন হাই থেকে হাইড্রোক্সাইড। এবার এরপরে দেখো ইম্পর্টেন্ট জিনিস, এটা অ্যানোডে কি উৎপন্ন হয়, ক্যাথোডে কি উৎপন্ন হয়, অ্যানোডে কি তৈরি হবে, ক্যাথোডে কি তৈরি হবে। দেখো অ্যানোড মানে হচ্ছে পজিটিভ বলছিলাম না, ক্যাথোড মানে নেগেটিভ বলছিলাম। মনে করো এখানে তুমি যে নেগেটিভ আয়ন গুলো পাবা সেইগুলো পজিটিভ আয়নে যাবে, আর যে নেগেটিভ আয়ন, এই পজিটিভ আয়ন যেগুলো পাবা সেগুলো নেগেটিভ আয়নে যাবে, কারণ পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভকে আকর্ষণ করে আমরা জানি। আরেকটা জিনিস, যেখানে জলীয় কথা দেখবা, যেখানে জলীয় কথা দেখবা সেই জায়গায় আর আরেকটা হচ্ছে গাঢ় কথা যদি থাকে সেখানে তুমি পানিকেও ভাঙবা। যেমন এখানে দেখো গলিত অবস্থায় আছে, এখানে কিন্তু পানিকে ভাঙি নাই, সোডিয়াম ক্লোরাইড, তাহলে এখানে তুমি ভাঙলে একটা পাবা সোডিয়াম আয়ন, আরেকটা পাবা ক্লোরাইড আয়ন, একটা সোডিয়াম আয়ন আরেকটা ক্লোরাইড আয়ন। তাহলে এখন সোডিয়াম তো পজিটিভ, পজিটিভটা কোথায় যাবে, নেগেটিভে, তাহলে ক্যাথোডে কি উৎপন্ন হবে, সোডিয়াম ধাতু উৎপন্ন হবে, ক্যাথোডে সোডিয়াম ধাতু। অ্যানোডে কি উৎপন্ন হবে, ক্লোরিন, তার ক্লোরিন হিসেবে থাকে না, গ্যাস হিসেবে যাবে, তাহলে ক্যাথোডে এই অ্যানোডে ক্লোরিন গ্যাস যাবে। খুবই সিম্পল না? বাট যখন জলীয় দ্রবণ বলবা তখন তো সোডিয়াম ক্লোরাইডকে ভাঙবা, সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন, জলীয় মানে কি বলছি, সাথে পানিকেও ভাঙবা, তাহলে পানি মানে কি হাইড্রোজেন আয়ন, ওইচ আয়ন। এবার আসো,
অ্যানোডে কোনটা যাবে? নেগেটিভ আয়ন। এখন নেগেটিভ আয়ন দুইটা আছে, কে যাবে? ওই যে না আসা কবে আইলো হাই, ওই আয়ন কি সবার নিচে ছিল না? ওই আয়ন কি সবার নিচে ছিল? তাহলে অ্যানোডে কোনটা যাবে? অ্যানোডে এখানে কিন্তু জলীয় দ্রবণ মানে ক্লোরাইড আয়নের ঘনত্বটা একটু বেশি, ঘনমাত্রাটা বেশি, এই জন্য ক্লোরাইড আয়ন যাবে, এই জন্য এখানে ক্লোরাইড আয়ন যাবে। কিন্তু সোডিয়াম আর হাইড্রোজেন আয়নের মধ্যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা বেশি, মানে এখানে কোনো ঘনমাত্রার কোনো নাই, বিষয় নাই। এই জন্য এই জায়গায় হাইড্রোজেন আয়ন যেহেতু তোমার পজিটিভ আয়নের ক্ষেত্রে তোমার নিচে অবস্থান করতেছে, এই জন্য এ আগে যাবে। এই জন্য দেখো ক্যাথোডে হাইড্রোজেন আয়ন যাবে। এবার দেখো সোডিয়াম ক্লোরাইডের মার্কারি দেওয়া হচ্ছে, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, কিন্তু এখানে মার্কারি কথাটা বলা হয়েছে। যখনই মার্কারি বলা হবে তখনই মনে রাখতে হবে সোডিয়ামের ঘনত্বটা বেশি। আর সোডিয়াম মানে এখানে হাইড্রোজেন দিবা, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের মার্কারি দ্রবণ দেওয়া বা গাঢ় দ্রবণ দেওয়া মানেই বুঝতে হবে এখানে সোডিয়াম ক্লোরাইডের ঘনত্ব বেশি। তাহলে এই জন্য এখানে ক্লোরাইড আসবে আর এখানে সোডিয়াম আসবে। কপার সালফেটের জলীয় দ্রবণ, এখানে একই জিনিস, কপার আর সালফেট আসবে, কপার আর সালফেট আসবে। এখন এখানেও তুমি পানিকে যদি ভাঙো, হাইড্রোজেন আয়ন আর ওইস আয়ন, এখানে কপার আর হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেনের নিচে তো কপারের অবস্থান, তাহলে এই জন্য কপার আগে চার্জ মুক্ত হবে। এই জন্য তুমি এখানে অ্যানোডে অ্যানোডে কপার দিবা। আর এই যে সালফেট বা ওইস আয়ন যেটাই আসুক না কেন, দুইটার মধ্যে অক্সিজেন আছে বলে মনে রাখবা যে যৌগমূলকের মধ্যে অক্সিজেন থাকবে সেখানে আমাদের অবশ্যই অবশ্যই ক্যাথোডে গিয়ে অক্সিজেন পাবো। দেখো এখানে অক্সিজেন তৈরি হচ্ছে ক্যাথোডে গিয়ে। ঠিক সেম ভাবে যদি সালফিউরিক অ্যাসিড বলা হয়, এখানে H2SO4 যদি বলা হয়, সালফিউরিক অ্যাসিডকে তুমি যদি ভাঙো তাহলে এখানে হাইড্রোজেন আর সালফেট আসবে। তাহলে এখানে কোনটা আসবে? হাইড্রোজেন তো পজিটিভ, পজিটিভ কোথায় যাবে? নেগেটিভে যাবে। তাহলে এখানে হাইড্রোজেন আসবে আর অক্সিজেন আসবে। তাহলে এইগুলা খুবই প্রয়োজন যে কোথায় কোনটা উৎপন্ন হচ্ছে। তাই দ্বৈত রাসায়নিক ফ্যাক্টর সিরিজ থেকে আরো কিছু ইনফরমেশন আমাদের দরকার যেগুলো পরীক্ষায় আসে। দেখো আরেকটা জিনিস, ঢাকা ইউনিভার্সিটির একবার কোশ্চেন আসছিল, এই যে গোল্ড দেখছো না, গোল্ডের পরে কিন্তু ফ্লোরাইড আছে, ফ্লোরিন আছে, ওটা এমনি লাগবে না। এবার দেখো এগুলো সব পড়া হয়েছে। হাইড্রোজেনের উপরে যারা, তারা এসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে, নিচে যারা তারা পারে না। একটু আগে কিন্তু শখ থেকে ওটা বলে দিয়েছি। এটাও বলেছি নিচের গুলা আগে চার্জ মুক্ত হবে। আচ্ছা, সিরিজে দুইটা আয়ন থাকলে, ধরো দুইটা আয়ন পাশাপাশি দেওয়া আছে, যেমন এই সিরিজে ধরো এখানে পাশাপাশি এই দুইটার কথা বলা আছে, এর মধ্যে কোনটা অ্যানোড হবে কোনটা ক্যাথোড হবে, এটাই হচ্ছে প্রশ্ন। তার উপরে যেটা থাকবে সেটা অ্যানোড হবে, নিচে যেটা থাকবে সেটা ক্যাথোড হবে। যেমন জিঙ্ক আর কবাল্ট, এর মধ্যে জিঙ্কের অবস্থান উপরে, কবাল্টের অবস্থান নিচে, তাহলে জিঙ্কটাকে তুমি অ্যানোড বলবা, কবাল্টটাকে ক্যাথোড বলবা, নিচেতে ক্যাথোড উপরটা অ্যানোড। একইভাবে ম্যাগনেসিয়াম ক্যাডমিয়াম, উপরেরটা অ্যানোড নিচেটা ক্যাথোড। দেন এবার কোন পাত্রে কাকে রাখতে পারবো কি পারবো না, দুইটা জিনিস। এখানে নিচের পাত্র মানে এই যে নিচের যে ধাতুগুলো আছে, ধরো কপারের পাত্রে বলা হলো আয়রন রাখতে পারবো কিনা, অথবা উল্টা করে বলবে উপরের ধাতুর পাত্রে নিচের দ্রব্য রাখতে পারবো কিনা, যেমন আয়রনের পাত্রে, লোহার পাত্রে কপারের দ্রব্য রাখতে পারবো কিনা, এই টাইপের প্রশ্ন। খুবই সিম্পল জিনিস মনে রাখবা, নিচের ধাতুর পাত্রে উপরের লবণ রাখতে পারবা, কিন্তু কখনোই উপরের ধাতুর পাত্রে নিচের লবণ রাখা যাবে না। যেমন কপারের পাত্রে ফেরাস সালফেট রাখতে পারবা, কিন্তু লোহার পাত্রে ফেরাস সালফেট কপার সালফেট রাখতে পারবা না। জাস্ট এই কথাটা। এরপরে এটা কিন্তু বিভিন্ন ভাবে আসে। এছাড়া এরকম প্রশ্ন আসছে যে কোন ধাতু বেশি সক্রিয়, এরকম কয়েকটা দিয়ে বলে। যেমন এই জায়গায় দেখো, উপরের দিকের গুলা বেশি সক্রিয় কারণ ওদের বিজারণ বিভাগ কম, এই কথাটা। আচ্ছা, এবার এখান থেকে এই প্রশ্নগুলো খেয়াল করো। এরকম জিঙ্ক ধাতু অ্যানোড হলে নিচের কোনটা ক্যাথোড হিসেবে ব্যবহার করতে পারবা? জিঙ্ক ধাতু যেহেতু অ্যানোড বলতেছে, তার মানে ক্যাথোড হতে গেলে সক্রিয়তা সিরিজে তার নিচে যেটা আছে, সক্রিয়তা সিরিজে তার নিচে যেটা আছে সেইটাই আমার ক্যাথোড হিসেবে ইউজ হবে। এটাই তো কথা, তাই না? তাহলে এখন দেখো
শক্ত শীতের কথা মনে করো, লিকেকে না, ম্যাকআইভার এলো যেন। দেখো এখানে অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম এগুলা কিন্তু উপরে অবস্থান করতেছে। যদি ভুলে যাও আবারও দেখাম, এইখান থেকে সন্তত মনে রাখবা। কার নিচে ছিল? জিঙ্ক হচ্ছে অ্যানোড, তাহলে তার নিচে কে আছে? ক্যাডমিয়াম, কবাল্ট এরা আছে না? তো এখানে দেখো কবাল্ট ছিল সম্ভবত, কবাল্ট। এই কবাল্টটাকে তুমি ক্যাথোড হিসেবে ব্যবহার করবা। আরো একটা বোঝার উপায় আছে, ধরো তোমার শক্ত সিরিজ মনে নাই, অ্যান্সার তো করা লাগবে। যখন দেখবা দুইটার জারণ বিভব সেম, মানে পজিটিভ, তখন যার জারণ বিভব বেশি সে হচ্ছে অ্যানোড, যার জারণ বিভব কম সে হচ্ছে ক্যাথোড। এই চারটা অপশনের মধ্যে দেখো জিঙ্কের থেকেও কম একমাত্র ডিঅক্সান, এর জারণ বিভব সব থেকে কম, সেজন্য সেই ক্যাথোড হবে। খুব সিম্পলি এটা বের করে শিখতে হবে। আচ্ছা, তড়িৎদ্বার বিভব নির্ভর করে তিনটা বিষয়ের উপরে: টেম্পারেচার, ধাতুর আয়নের ঘনমাত্রা, ধাতুর প্রকৃতি। এগুলো খুব একটা আসে না পরীক্ষায়। এবার আসো, একটা কোষ সংকেত কিভাবে লেখা হয়? একটা কোষ সংকেত লিখতে হয়, লবণ সেতু থাকে, লেফট সাইডে অ্যানোড, রাইট সাইডে ক্যাথোড থাকে। অ্যানোডে আমরা হয় জারণ, ক্যাথোডে হয় বিজারণ। এবার দেখো জারণ মানে কি? জারণ মান বৃদ্ধি। এইটাই হচ্ছে তীর চিহ্ন, তীর চিহ্নটাকে আমরা এই দাগ হিসেবে দিব। তাহলে জিরো থেকে কি হবে? 2+। কপার 2+ থেকে 0 হয়েছে, তাহলে কি হয়েছে? এখানে জারণ মান বাড়ছে, মানে কি জারণ হয়েছে। এখানে জারণ মান কমছে, মানে কি বিজারণ হয়েছে। এবার এদের সাথে আমি লবণ যুক্ত করে দেবো, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক সালফেট লিখতে পারো। কপার 2+, আয়ন মানে সেখানে সালফেট যুক্ত করতে পারো। সেম জিনিস কিন্তু এখানে, জাস্ট মনে রাখতে হবে লবণ সূত্রের বাম পাশে জারণ, ডান পাশে বিজারণ। বিক্রিয়া আকারে লিখলে এভাবে লিখতে হয়, এটা আমরা জানি। এটা হচ্ছে সামগ্রিক কোষ বিক্রিয়া। এবার এখান থেকে খেয়াল করো, আমরা ইসেলের সূত্রগুলো বের করে ফেলবো। ইসেল মানে দেখো, তুমি মেইন সূত্র পড়বা হচ্ছে অ্যানোডে জারণ প্লাস ক্যাথোডে বিজারণ, জাস্ট এই জিনিসটা, অ্যানোডে জারণ প্লাস ক্যাথোডে বিজারণ। এবার তুমি যখন অন্য সূত্রগুলো বের করবা, অ্যানোডটাকে ঠিক রাখো, ক্যাথোডে যদি তুমি জারণ বিভব নাও, চিহ্নটা পাল্টাইতে হবে। এবার এখানে ক্যাথোডে জারণ বিভব নিচ্ছ, কিন্তু ক্যাথোডে হয় বিজারণ, সেজন্য নেগেটিভ না, তাহলে ওইটাই ঠিক রাখো। এবার অ্যানোডে তুমি বিজারণ বিভব নিবা, তাহলে এটার আগেও নেগেটিভ দিতে হবে। এবার অ্যানোডে নেগেটিভ নিচ্ছ, মানে অ্যানোডে বিজারণ নিচ্ছ, ক্যাথোডে বিজারণ রাখতেছো, তাহলে ক্যাথোডটাকে পজিটিভ। যেখানে যেটা ঘটে সেটাই যদি রাখো তাহলে পজিটিভ, উল্টা করলে নেগেটিভ, জাস্ট কথাটা। তাই চারটা সূত্র কিন্তু আমরা এখান থেকে লিখতে পারি। বলতে পারে নিচের কোনটি ইসেলের ক্ষেত্রে সঠিক নয়। ইসেলের ম্যাথের ক্ষেত্রেও তুমি অলওয়েজ এটাই অ্যাপ্লাই করবা, অ্যানোডে জারণ প্লাস ক্যাথোডে বিজারণ। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে জারণ বিজারণ চিনা, অ্যানোড কোনটা ক্যাথোড কোনটা চিনা। দেখো চিনবা কিভাবে? জারণ বিভব দেখবা বা বিজারণ বিভব দেখবা, দুইটা জারণ বিভবের মধ্যে আগে তুমি খেয়াল করবা যে জারণ বিভব আকারে দেওয়া আছে কিনা, না থাকলে করে নিতে হবে। দেখো এখানে কি আছে? 2+ থেকে 0, তার মানে এটা বিজারণ বিভব। এখানে দেখো প্লাস থেকে 0, তার মানে এটাও বিজারণ বিভব। যখন দুইটার বিজারণ বিভব দেওয়া থাকবে, যার বিজারণ বিভব বেশি সে হবে ক্যাথোড। আবার যখন দুইটা জারণ বিভব দেওয়া থাকবে, যখন বা তুমি তৈরি করে নিবা, যখন যার জারণ বিভব বেশি সে হবে অ্যানোড। সিম্পল কথা। খেয়াল করো তো দুইটার মধ্যে কার জারণ বিভব, বিজারণ বিভব বেশি? এটা বিজারণ বিভব বেশি না? প্লাস 0.8, এটা তো বেশি। তার মানে এটা বুঝলাম সিলভারেটটা আমরা ক্যাথোড হিসেবে ইউজ করব, সিলভার ক্যাথোড হিসেবে ইউজ করব, আর জিঙ্ক অ্যানোড হিসেবে ইউজ করব। তাহলে এবার ইসেলের ম্যাথে অ্যানোডে জারণ প্লাস ক্যাথোডে বিজারণ, তাহলে এটা জারণ বিভব নিতে হবে। এটা জারণ বিভব করলে কি আসে? 0.76 প্লাস 0.76, জারণ বিভব করো প্লাস 0.76, আর বিজারণ বিভব, ক্যাথোডের বিজারণ বিভব তো দেওয়া আছে 0.8, তাহলে এটাই হচ্ছে উত্তর। সিম্পল, এই একটা টেকনিকই শুধু ফলো করবে, আর কোনো ইসেলের ম্যাথ দরকার নাই, একটা ম্যাথই প্র্যাকটিস করলে এনাফ। তাছাড়া আরেকটা ম্যাথ যদি করতে চাও দেখতে পারো, দেখো গুচ্ছে আসে কোশ্চেন, দেখাই একটু। জিঙ্ক কপার তো দুইটার বিজারণ বিভব দেওয়া আছে, কি দিবা? বিজারণ বিভব। ইসেলের মান কত হবে? তাহলে এইটার বিজারণ বিভব বেশি, তাই না? এইটার বিজারণ বিভব বেশি, তার মানে কি? অ্যানোডে জারণ বিভব নিতে হবে,
0.74 প্লাস ক্যাথোডে বিজারণ বিভব 0.34 0.74 0.34। আচ্ছা, তাহলে আমরা তড়িৎদ্বারের যে ইসেলের ম্যাথ গুলো করছি এটা আমরা দেখে ফেলেছি। আচ্ছা, এখান থেকে আমি আরেকটা জিনিস একটু বলে ফেলি। প্রমাণ তড়িৎদ্বার বিভব এর কিছু শর্ত আছে, একটু আগে মনে হয় ওখানে লেখা ছিল, ওখানে বলা হয়নি। প্রমাণ তড়িৎদ্বার বিভব হতে গেলে প্রমাণ অবস্থা হতে হয়। প্রমাণ অবস্থা মানে সেখানে তোমার টেম্পারেচার 25°C, প্রেসার কিন্তু হয় 1 অ্যাটমসফিয়ার। যেটা আমাদের প্রয়োজন কনসেন্ট্রেশন হতে হবে 1 মোলার, এইটা দরকার। কনসেন্ট্রেশন হতে হবে, ঘনমাত্রা হতে হবে 1 মোলার। এখান থেকে সাথে আরেকটা জিনিস পড়ে ফেলি। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভব। তা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভবের ক্ষেত্রে এর বিভব কত হয় জানো? বিভব কিন্তু জিরো। বিভব জিরো। জাস্ট তোমাকে জানতে হবে এটার সংকেতটা। প্লাটিনাম হাইড্রোজেন গ্যাসীয় অবস্থা 1 অ্যাটমসফিয়ার থাকে এখানে। দেন হাইড্রোজেন আয়ন অ্যাকুয়াস, ঘনমাত্রা কত 1 মোলার HCl, এবং এটার ই সেলের মান হচ্ছে 0 ভোল্ট। এই ই সেলের ম্যাথ থেকে নার্নস্টের ইকুয়েশনটা একটু দেখতে হবে। নার্নস্টের ইকুয়েশন এরকম একটা সমীকরণ দিয়ে বলবে এটার বিভব বাড়বে কিভাবে। তো বিভব বাড়ার জন্য দেখো নার্নস্টের ইকুয়েশন কি ছিল? নার্নস্টের ইকুয়েশন ই সেল ই নট সেল মাইনাস 2.303 RT বাই EF। এখান থেকে ম্যাথ দিবে না, জাস্ট সমীকরণটা জানতে হবে। আসলে স্কিপ করবা। লগ, এখানে খেয়াল করো, জিঙ্ক 2 প্লাস বাই কপার 2 প্লাস। এখানে কি করবে? এখানে যদি নেগেটিভ রাখো, উপরে দিবা হচ্ছে উৎপাদের আয়ন। উৎপাদের আয়ন বলতে অ্যানোডে অ্যানোডের যে আয়নটা থাকবে সেটা দিতে হবে। আর বিক্রিয়কের আয়ন বলতে ক্যাথোডের আয়ন। লব উৎপাদের আয়ন বাই বিক্রিয়কের আয়ন। এবার দেখো, তুমি যদি উপরের ঘনমাত্রা কমাও, কমালে কি নেগেটিভ 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 পজিটিভ, তখন কিন্তু ইসেলের মান বাড়বে। আবার উল্টা করে কপারের ঘনমাত্রা যদি বাড়াও, বাড়াও মানে কি পজিটিভ, পজিটিভ নেগেটিভে পজিটিভ 1 বাই মানে কি, তখন নেগেটিভ আসবে না। এখানে বাড়াচ্ছ তার মানে 1 বাই করলে কি কমে যাবে। কমে যাবে মানে কি নেগেটিভ নেগেটিভ নেগেটিভে পজিটিভ, তখন ইসেলের মান বাড়বে। তার মানে উৎপাদের ঘনমাত্রা কমাতে হবে, বিক্রিয়কের ঘনমাত্রা যদি বাড়াই, বিক্রিয়কের ঘনমাত্রা যদি আমরা বাড়াই তাহলে ই সেলের মান বাড়বে। জাস্ট সমীকরণটা চিনতে হবে। আর যে কোনো বিক্রিয়া দিয়ে তোমাকে এই যে ই সেলের মান এর মাধ্যমে এই সমীকরণ লিখতে বলতে পারে। জাস্ট মান রাখতে হবে কি, কপার 3 প্লাস, কপার বলছি ক্রোমিয়াম 3 প্লাস, এটা উৎপাদের আয়ন, উপর উৎপাদের আয়ন দিবা, নিচে বিক্রিয়কের আয়ন দিবা। জাস্ট এরপরে কি করতে হবে, চার্জ পরিবর্তন করতে হবে। ক্রোমিয়াম 3 এটা সিলভারকে দিতে হবে, সিলভারে 1 ক্রোমিয়ামকে দিতে হবে। নার্নস্টের ইকুয়েশন যদি লিখতে বলে এভাবে, এটা তুমি পারবা। চার্জটা পরিবর্তন করে দিতে হবে ভিন্ন চার্জ থাকলে। আচ্ছা, লবণ সেতু। লবণ সেতুতে তোমার 4টা লবণ ব্যবহার করা হয়: পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেট। এর মধ্যে উৎকৃষ্ট যদি বলে এই লবণগুলোর মধ্যে উৎকৃষ্ট লবণ কোনটা? পটাশিয়াম ক্লোরাইড। সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কোনটা? তাহলে পটাশিয়াম নাইট্রেট। এই লবণ সেতুতে দুইটা পাত্রের মধ্যে ইউ আকৃতির একটা কাঁচনল ব্যবহার করা হয়। দুইটার মুখে কি তুলা রাখা হয়। এটার ভূমিকা আছে, লবণ সেতুর ভূমিকাটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। একটা হচ্ছে দুইটা অন্তঃকোষের ভিতরে কি করে, পরোক্ষ সংযোগ করে, 1 নাম্বার। 2 নাম্বার বৈশিষ্ট্য কি করে, এরা বর্তনী পূর্ণ করে। এটা আমরা এভাবে মনে রাখি পূর্ণ ভেনিস দিয়ে, পূর্ণ ভেনিস তাই বর্তনী পূর্ণ করে। 3 নাম্বার ভূমিকা হচ্ছে চার্জের নিরপেক্ষতা বজায় রাখে। দুইটা অর্ধকোষের নিরপেক্ষতা বজায় রাখে, এটা হচ্ছে লবণ সেতুর রোল। আচ্ছা, এটার সাথে অর্ধকোষের শ্রেণী বিভাগটা একটু পড়ে ফেলতে হয়। 5 প্রকার অর্ধকোষ আছে না? সবগুলো দরকার না। অর্ধকোষ কি কি আছে তোমার? ধাতু, ধাতব আয়ন অর্ধকোষ। নামের সাথে কিন্তু এগুলো মিল আছে সব। ধাতু, ধাতুর আয়ন অর্ধকোষ 1 নাম্বার। ধাতু
or ধাতব আয়ন। তার মানে এই যদি ধাতু নাও তারই আয়ন দিবা। এরপর হচ্ছে তোমার ধাতুর অ্যামালগাম এবং ধাতু। এটা কেমন? যেমন জিঙ্ক অ্যামালগাম বা সোডিয়াম অ্যামালগাম, এবং তার সাথে কি ধাতু দিতে হবে, সোডিয়াম ধাতু। এটা তোমার বলতে পারে ধাতু ও তার অদ্রবণীয় লবণ। ধাতু এবং ওই ধাতুর এটা হতে পারে, যেমন এটার এক্সাম্পল যদি তুমি বলো মার্কারি, এটা ধাতু আর তার অদ্রবণীয় লবণ। এরকম। আচ্ছা, এবার এইগুলো বেশি ইম্পর্টেন্ট। গ্যাস অর্ধকোষ। গ্যাস অর্ধকোষে তোমার থাকবে ধরো প্লাটিনাম, বোরোমিন, ব্রোমাইড আয়ন, এরকম। গ্যাস অর্ধকোষ এখানে মেইনলি তোমার প্লাটিনাম বা গোল্ড এর তা ইউজ করা হয়, এটা একটু মাথায় রাখবা। আর শেষে আছে হচ্ছে জারণ বিজারণ অর্ধকোষ। এটা মনে হয় না দেখানোর দরকার আছে, কারণ জারণ বিজারণ অর্ধকোষ তো তোমরা চিনোই। এটা অস্মোটিক প্রেসারটা একটু দেখে রাখতে পারো তোমরা। আচ্ছা, এবার এখানটায় ইসেলের মান পজিটিভ মানে আমরা জানি কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে, ওই পাত্রে রাখা যায় না। নেগেটিভ মানে রাখা যাবে, জিরো আসলে সাম্য অবস্থা। মুক্ত শক্তি ঠিক আর উল্টা, ডেল জি জিরো মানে সাম্য অবস্থা। এবার আসো আমাদের ব্যাটারি রিলেটেড কতগুলো কথাবার্তা আছে। ড্যানিয়েল কোষে অ্যানোড হিসেবে জিঙ্ক ব্যবহার করা হবে, ক্যাথোড হিসেবে কপার ব্যবহার করা হবে। এটা গ্যাস ইলেকট্রোডে প্লাটিনাম গোল্ড একটু আগে তো বললাম। গ্যালভানাইজিং করা হয় কি দিয়ে? গ্যালভানাইজিং করা হয় জিঙ্ক দিয়ে। তাই ড্যানিয়েল কোষে কোনটা থাকে এটা মাস্ট মনে রাখা লাগবে। ড্যানিয়েল কোষে অ্যানোড ক্যাথোড কিন্তু সবসময় ফিক্সড, এটা পরিবর্তন হয় না। ড্যানিয়েল কোষে অ্যানোড ক্যাথোড সবসময় ফিক্সড। এই যদি বলা হয় জিঙ্ক আর কপারের মধ্যে অ্যানোড ক্যাথোড কিভাবে হচ্ছে, কি বলবা? জিঙ্কের অবস্থান উপরে, অ্যানোড কপারের অবস্থান নিচে, তাহলে তাকে আমরা ক্যাথোড হিসেবে ইউজ করব। আচ্ছা, এছাড়া আর কি কি আছে? তোমার ড্রাই সেল আছে না? ড্রাই সেল, ড্রাই সেলে তোমার অ্যানোড ক্যাথোড কপার এন্ড কার্বন দ্বন্দ্ব এগুলো ইউজ করা হয়, মানে কার্বন আর জিঙ্ক থাকবে, এটা মনে রাখবা। আর কি আছে? লেক ল্যান্স সেল, লেক ল্যান্স সেল বা লেক ল্যান্স কোষ। লেক ল্যান্স কোষে অ্যানোড হিসেবে জিঙ্ক ব্যবহার করা হয় এন্ড ক্যাথোড হিসেবে কার্বন দ্বন্দ্ব এখানে ইউজ করা হয়। এখানে বিদ্যুৎ উৎপাদক, বিদ্যুৎ উত্তেজক হিসেবে অ্যামোনিয়াম ক্লোরাইড এন্ড সদন নিবারক, সদন নিবারক হিসেবে কাকে ব্যবহার করা হয়? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2। সদন নিবারক হিসেবে MnO2 ব্যবহার করা হয়। আচ্ছা, এবার আমাদের ব্যাটারি টপিকটা বাকি আছে। শর্টের বাইরে থেকে ব্যাটারি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। তারপরে কয়েকটা জিনিস না দেখলেই নয়, যে আমাদের লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জ এবং ডিসচার্জের ক্ষেত্রে কি হয়, কি তৈরি হয়, এগুলা। রিচার্জেবল ব্যাটারি কোনগুলো আছে? রিচার্জেবল ব্যাটারি কোনগুলা?
লিথিয়াম আয়ন অ্যান্ড লেড অ্যাসিড ব্যাটারি, এগুলো হচ্ছে রিচার্জেবল ব্যাটারি। আচ্ছা, লিথিয়াম ব্যাটারিতে একটা জিনিস একটু মনে রাখবা, এইখানে আমরা হার্টের পেসমেকার ইউজ করে থাকি। এই হার্ট পেসমেকারে ব্যবহার করা হয় মেইনলি লিথিয়াম সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড, সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড, তার মানে এসভিও ব্যাটারি ইউজ করা হয়, এসভিও ব্যাটারি ইউজ করা হয়। এরপরে তোমার ফুয়েল সেল আছে। ফুয়েল সেল থেকে অনেক কিছু আছে, কিন্তু আমার এখন যেটা দরকার, হাইড্রোজেন ফুয়েল সেলটাকে আমরা কি বলি? পরিবেশ বান্ধব ফুয়েল সেল। এবং এটার বিভবের মানটা লাগবে, কোষ বিভবের মান হচ্ছে 1.23 ভোল্ট। হাইড্রোজেন ফুয়েল সেল 1.23 ভোল্ট। এইখানে ফুয়েল হিসেবে কাকে ব্যবহার করা হয়? হাইড্রোজেন, অক্সিজেন। এখানে মেইনলি হাইড্রোজেন আয়নটা চলাচল করে, প্রোটন চলাচল করে। প্রোটন, পিএম ফুয়েল সেল আছে না, সেখানে তড়িৎ বিশৃঙ্খল রূপে পটাশিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে কি পলি মেমব্রেন ব্যবহার করা হয়। এগুলা এই কয়েকটা জিনিস একটু দেখে রাখো, এর বাইরে তেমন কিছু দরকার নাই, মনেও থাকে না। জাস্ট আরেকটা জিনিস যদি আমি একটু তোমাকে বলি, ওই যে প্রত্যেকটা ব্যাটারি কিন্তু বিভাগ আছে, বিভাগগুলো একটু সম্ভব হলে মনে রাখো। যেমন এই যে লিথিয়াম আয়ন ব্যাটারি, এই লিথিয়াম আয়ন ব্যাটারি কিন্তু বিভব সব থেকে বেশি 3.7 ভোল্ট, সব থেকে বেশি লিথিয়াম আয়ন বিভবের ব্যাটারি। আর লিথিয়াম ব্যাটারির অভ্যন্তরীণ রোধ একটু মাঝে মাঝে আসে। লিথিয়াম ব্যাটারির অভ্যন্তরীণ রোধ হচ্ছে 100 ওহম। লিথিয়াম ব্যাটারির অভ্যন্তরীণ রোধ 100 ওহম। এই মোটামুটি তড়িৎ রসায়ন চ্যাপ্টারের বাইরে কিছু দরকার হয় না, বিশেষ করে এখানে তোমার কোষ বিভবের ম্যাথ গুলা আর তোমার ওই যে প্রথম সূত্রগুলো ওইগুলো আসে। আচ্ছা, ফুয়েল হিসেবে বা জ্বালানি হিসেবে তুমি মেইনলি মনে রাখো অক্সিজেন গ্যাস ব্যবহার করা হয়। ফুয়েল না বলে আমি এখানে জ্বালানি বলে দিই। আর তোমার অ্যানোড আর ক্যাথোড তড়িৎদ্বার হিসেবে এখানে প্লাটিনাম গ্রাফাইট থাকে। যদি বলা হয় এখানে কোন তড়িৎদ্বার রাখা হয় ফুয়েল সেলে, তড়িৎদ্বার হিসেবে কিন্তু গ্রাফাইট থাকে, তড়িৎদ্বার হিসেবে গ্রাফাইট থাকবে। আর একটা ফুয়েল সেলের মধ্যে আছে হচ্ছে পিইএম এফ সি, এখানে তরল ইলেকট্রোলাইট থাকে না, তরল ইলেকট্রোলাইট থাকে না। এখানে পলিমার মেমব্রেন থাকে এর পরিবর্তে।